সালে নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে প্রশ্ন দেখা দেয়। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার একমাত্র উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেন। 1947 সালে পূর্ব পাকিস্তানের ছাত্র শিক্ষক জনতা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দুন মজলিস সর্বপ্রথম এ বিষয়ে আন্দোলন গড়ে তোলে। ছাত্ররা 1947 সালের 6 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমাবেশ করে। 1947 সালের 30 ডিসেম্বর তমুদ্দুন মজলিসের অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 1948 সালের 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান গণপরিষদের অধিবেশনে গণপরিষদ সদস্যদের উর্দু অথবা ইংরেজিতে বক্তব্য পেশের প্রস্তাব করা হয়। গণপরিষদের সদস্য পূর্ব পাকিস্তানের কংগ্রেস পার্টির ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। 1948 সালের 11 মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানে সাধারণ ধর্মঘট পালিত হয়। রাজপথের মিছিল হতে পুলিশ শওকত আলী, কাজী গোলাম মাহবুব, শামসুল হক, অলি আহাদ, শেখ মুজিবুর রহমান এবং আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য ছাত্রনেতাদের গ্রেফতার করে। প্রতিবাদে 12 থেকে 15 মার্চ ধর্মঘট পালিত হয়। 21 মার্চ 1948 পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে বলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সঙ্গে সঙ্গে ছাত্র জনতা প্রতিবাদে ফেটে পড়ে। রাষ্ট্রভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে সারা পূর্ব পাকিস্তানে। 1950 সালের 11 মার্চ আব্দুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1952 সালের 27 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকার পল্টন ময়দানে এক ভাষণে বলেন যে প্রাদেশিক ভাষা কি হবে সেটা প্রদেশের জনগণ ঠিক করবে, কিন্তু সমগ্র পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। জবাবে ছাত্র জনতা প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন করে। 30 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়। 1952 সালের 31 জানুয়ারি মৌলানা ভাসানীর নেতৃত্বে ঢাকা বার লাইব্রেরি হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে গঠিত হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে হরতাল আহ্বান করে। সরকার মিছিল, মিটিং, সমাবেশ নিষিদ্ধ করে 144 ধারা জারি করে। ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। বরকত, রফিক, শফিক, সালাম, জব্বার সহ আরও অনেকে শহীদ হন। অব্যাহত আন্দোলনের মুখে অবশেষে 29 ফেব্রুয়ারি 1956 সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ও উর্দু উভয় ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করে বিল পাস হয়। আবুল বরকাত বাংলা ভাষার সাথে নিবিড় ঘনিষ্ঠ একটি নাম, কিংবদন্তি। আবুল বরকাত ভাষা আন্দোলনের অমর ভাষা শহীদ। আমাদের পথের গন্তব্য আবুল বরকাতের জন্মতীর্থ।
1927 সালের 16 জুনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানায় বাবলা গ্রামের এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন আবুল বরকত। এই বাড়ির উঠোনে আনাচে কানাচে এই মাটির গন্ধে মিশে আছে আবুল বরকতের শৈশব স্মৃতি। তার পিতা মৌলভী শামসুজ্জোহা ওরফে ভুলু মিয়া, মাতা হাজি হাসিনা বিবি। বরকতরা ছিলেন 2 ভাই 3 বোন। বরকতের 3 বোন শামসুন্নাহার, নুরুন্নাহার এবং নূরজাহান। ছোট ভাই আবুল হাসনাত। আবুল বরকতের ভাই বোনেরা কেউই আজ আর বেঁচে নেই। বাবলা গ্রামে আবুল বরকতের বাবার কবর। বরকত প্রথমে তার বাড়ির পাশের বহরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে বাবলা গ্রাম থেকে 1.5 কিলোমিটার দূরে এই তালিবপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। বরকতের স্মৃতিধন্য এই বিদ্যালয়। শহীদ বরকতের নামেই এখন এই বিদ্যালয়টি পরিচিত। এই বিদ্যালয় থেকে বরকত ম্যাট্রিক পাশ করেন। এই সেই কৃষ্ণনাথ কলেজ। এই কলেজেই পড়েছেন আবুল বরকত। সালে আবুল বরকত বহরমপুরের এই কৃষ্ণনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এই কলেজে আরও পড়েছেন মাস্টারদা সূর্য সেন ও নলিনী বাগচি। এ কলেজের লম্বা বারান্দায় এখনো যেন দীর্ঘদেহী আবুল বরকতের পায়ের শব্দ শোনা যায়। সালে দেশ বিভাগের কিছুকাল পরে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। বরকতের বাবা শামসুজ্জোহা বরকতকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বরকতের মামা আব্দুল মালেককে চিঠি লেখেন। 1948 সালে বরকত ঢাকায় চলে যান। এই কলেজের ছাত্র ছিলেন নলিনী বাগচি। তিনি এই কলেজেই শহীদের মৃত্যুবরণ করেছেন। বরকত ছিলেন আমাদের এই কলেজের ছাত্র। সার্থকভাবেই আমি বলি যে সূর্য সেন এবং নলিনী বাগচির উত্তরসূরি হলেন বরকত, যিনি প্রমাণ করলেন যে ধর্ম নয়, জাতি হিসাবে, ভাষা হিসাবে আমরা এক এবং অনন্য, এবং সেই বীজটা বপন করতে গিয়ে এক বুক রক্ত ঢেলে দিলেন। আবুল বরকতকে স্মরণ করতে এই কলেজে তৈরি হয়েছে একটি নতুন ভবন। 21শে ফেব্রুয়ারির সঙ্গে বরকত দিবসটা কিন্তু অঙ্গাঙ্গভাবে মিলিয়ে গেছে। 21শে ফেব্রুয়ারি সবাই আসছে, আমরা কিন্তু মধ্যরাত্রে পালন করি না, আমরা সকালবেলাটাতে পালন করি। আমার অদ্ভুত ভালো লাগছিল সেদিন, এত পবিত্র লাগছিল, নিজেকে পবিত্র লাগছে। আচ্ছা, বরকতের নামে তো আমি নিজে পবিত্র হই।
ঢাকায় এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। আবুল বরকত ছিলেন বিনয়ী, শান্ত, নম্র। তিনি ছিলেন রাজনীতি সচেতন এবং যুক্তিবাদী। মা, মাটি ও দেশকে নিয়ে স্বাধীন চিন্তা ছিল তার। 1952 সালে আবুল বরকত ছিলেন MA শেষ বর্ষের ছাত্র। ঢাকা ইউনিভার্সিটির অনার্স পরীক্ষায় একই সঙ্গে আমরা পাশ করি। লেখাপড়ায় খুব রেগুলার ছিল, এত রেগুলার খুব কম ছেলে পাওয়া যায়। কাজেই অনেক সময় আবুল বরকতের কাছ থেকে আমি নোট নিতাম যে তুমি বলো তো ওই দিন তো ক্লাসে এই টিচার ছিল, তো কী নোট দিয়েছে, কারণ উনি তো নোট ছাড়া পড়ান না। তখন বলে যে হ্যাঁ এইগুলো আমি দিয়েছি, সেগুলো আবার আমাকে দিত। তো ইউনিভার্সিটিতে যতগুলি আমাদের আন্দোলন হয়েছে, তারিখ হয়েছে যে বা ক্লাস বয়কট করা হয়েছে, এগুলিতে সে পার্টিসিপেট করতো। ভাষা আন্দোলনটা ওই 48 সালে 11ই মার্চের যে ভাষা আন্দোলনের কাছে রাষ্ট্রভাষা দিবস, এই রাষ্ট্রভাষা দিবস উপলক্ষেই প্রত্যেক বছর ওই 11ই মার্চ পালন করা হতো, ঐতিহাসিক রাষ্ট্রভাষা দিবস। তো এই 11ই মার্চ উদযাপনের ব্যাপারে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যেই আমার সাথে এই কমিউনিস্ট পার্টির ব্যাপারে আমি অর্গানাইজ করছি। এই সময় বরকতের সাথে পরিচয়। এই গোপন কমিউনিস্ট পার্টি অর্গানাইজ করতে গিয়ে, ভাষা আন্দোলন অর্গানাইজ করতে গিয়ে বরকতদের মামার বাড়ি বিষ্ণুপ্রিয়া ভবন, তার ওর এক মামাতো ভাই, তার নাম হলো মাহফুজ। এই মাহফুজের ওইখানে ওদের ওই বাড়িতে বিষ্ণুপ্রিয়া ভবনে আমরা কমিউনিস্ট পার্টির একটা মিটিং অর্গানাইজ করা হয়, গোপন মিটিং। 51 সালে বিষ্ণুপ্রিয়া ভবনে প্রথম বরকতের বাড়িতে আমাদের যোগাযোগ। 51 সালের শেষের দিকে আমি অ্যারেস্ট হয়ে যাই, কিন্তু অ্যারেস্ট হয়ে গেলেও জেলখানা থেকে আমরা সব খবর রাখতাম আর কি। মোহাম্মদ সুলতান যুবলীগের সেক্রেটারি, মোহাম্মদ সুলতানের কাছ থেকে যেটা আমি জেনেছি আর কি, বরকত সেই দিন এই যে কমিউনিস্ট পার্টির এই যে ভাষা আন্দোলনে 52 সালের এই যে পোস্টার লাগানো, সেই পোস্টারে আঠালে তার হাতে তো পোস্টারও ছিল কলা ভবনে। এই পোস্টার নিয়ে সে তো পোস্টারে আঠা লাগে, তখন সুলতানকে বলছে আর বরকত তুমি কী করতেছো বলি, এখনও তুমি এগুলো বলছে না না আমি তো এখন একটু আঠা এগুলো লাগিয়ে নেই, গোটা পোস্টার বাকি আছে, এগুলি সব লাগিয়ে দিয়ে দিই। ডাক্তার শহীদুল্লাহর একটা রোল আছে, ওই দিন উনি ওইখানে প্রেজেন্ট ছিলেন। উনি ছাত্র নেতাদের বললেন যে তোমরা এই যে এই অবস্থা, এখন তো দেখি ভলেন্টিয়ারে 144 ভঙ্গ করা হবে, এই যে গোলমাল হবে, গুলিগোলা চলতে পারে, তো এক কাজ করো, স্কুলের ছেলেপিলে যারা আছে এদের বের করে দাও। তো ছাত্র নেতা করলো কি ওই পিছন দিক দিয়ে কিছু ছেলে বের করে দিল। সেই সুযোগে 2-3টে ব্যাচ, সত্যাগ্রহের ব্যাচ বেরিয়ে যায়, যেটা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়, কোনো মিছিল করা সম্ভব ছিল না। টিয়ার গ্যাস ছাড়লো পুলিশ, টিয়ার গ্যাসের পরে ডাক্তার শহীদুল্লাহ ওখানে টিয়ার গ্যাসে হয়ে পড়লেন, উনি গাজীউল হক টিয়ার গ্যাসে আহত হয়ে পড়ে গেল। এই সময়েই এই যে যেটা বলছি আর কি, যে এই বরকত এই মিছিলের সাথে এই মেন ভবন থেকে ওই ব্যারাকে যায়। সরকার মনে করলো যে হইতে পারে যে আমরা একটা আন্দোলন করব, তারা 20শে ফেব্রুয়ারি বিকালে 144 ধারা জারি করলো। তো 21শে ফেব্রুয়ারি দিন আমরা ছোট ছোট গ্রুপে কলা ভবনের প্রাঙ্গণে উপস্থিত হলাম। সেখানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ভাষা সৈনিক আব্দুল মতিন সাহেবের নেতৃত্বে 144 ধারা ভঙ্গ করব। তো প্রথম 10 জন করে বের হতে লাগলো, কিন্তু পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে ট্রাকে করে নিয়ে যেতে লাগলো। তো শেষ পর্যন্ত আমরা ছোট গ্রুপে মেডিকেল কলেজ হোস্টেল, যেটা অ্যাসেম্বলি হলের ঠিক কোনাকুনি সামনে, তো ওইখানে থেকে আমরা প্রতিবাদ জানাবো। শেষ পর্যন্ত 144 ধারা ভঙ্গ করে সবাই সেইখানে গিয়ে উপস্থিত হলো। আমি এবং আমার বন্ধু শাহজাহান আরও 2 জন আমরা যখন যেতে লাগলাম, তখন দেখলাম যে মেডিকেল কলেজ এবং হোস্টেলের মাঝে একটা দেয়াল ছিল, সেখানে ছাত্ররা ওই কতটুকু ভেঙে আসা যাওয়ার সুবিধার জন্য একটা রাস্তা করে নিয়েছিল। ওটার ভিতর দিয়ে আমি চলে গেলাম মেডিকেল কলেজ হোস্টেলে, আমরা 2-3 জন। তো ওইখানে গিয়ে গেটে গেলাম, তো পুলিশ অনেক ছাত্রকে পিটাচ্ছে।
আর ওইখানে হয়েছেগুলো কি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো ইট, ভাঙ্গা ইট এগুলি ছিল। তো ছাত্ররা আরও ছাত্রদের কাছে তো বা যারা ছিল তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, ওদের কাছে ছিল লাঠি, ওদের কাছে ঢাল, ওরা টিয়ার গ্যাস, একদম ধোঁয়া ভরে গেল। তা আমরা ওইসব উপেক্ষা করেছি। তো ঢিলাঢিলি চললো। একবার ওরা হোস্টেলের ভিতরে আসে, আবার পিটাইয়ে যায়, তা আমরা আবার সামনের দিকে যাই, এরকম করতে করতে অনেকক্ষণ চলল। আমি, আমার বন্ধু, এই রুমমেট শাহজাহান আর আবুল বরকত, আমরা তিনজন দ্বিতীয় ব্যারাকের বারান্দায় একদম ফ্রন্টে, অন্যান্য ব্যারাকগুলি আরও পিছনে, ঠিক বারান্দাটা একদম ফ্রন্টে। আমার হাতে ঢিল, শাহজাহান হাতের ঢিল, আবুল বরকতের হাতে কি ছিল আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। তা আমরা ঢিল ছুঁড়েছি। এক পর্যায়ে দেখলাম যে তিনজন পুলিশ ওই মেডিকেল কলেজের হোস্টেলের গেইটের ওইখানে যে কাটা তারের বেড়া ছিল এর পিছনে তারা হাঁটু গেড়ে বন্দুক উঁচা করে আমাদের দিকে এইম করেছে। তাদের পিছনে আরও 8-10 জন পুলিশ দাঁড়িয়েছিল। এক পর্যায়ে গুলি ছোড়া আরম্ভ হলো। আমার কানের, ডাইন কানের পাশ দিয়ে, মাথার উপর দিয়ে, এই পাশ দিয়ে, আওয়াজ তো বুঝতে পারতেছি, গুলি খুব জোরে শো করে চলে গিয়ে ওই বাঁশের ওই চালার মধ্যে গিয়ে ঠেকলো। শাহজাহানের মাথার উপর দিয়েও গুলি 2-3টা চলে গেল। হঠাৎ ডাইন দিকের ছেলেটা পড়ে গেল, সে হলো আবুল বরকত। এটা আমি নামটা পরে জেনেছি। তা আবুল বরকত, তার যে আমার গা ঘেঁষেছিল, সে আমার চেয়ে লম্বা ছিল, তার পরনে এই ধরনের খাকি একটা ইস্ত্রি করা প্যান্ট ছিল এবং গায়ে একটা সাদা ডোরাওয়ালা শার্ট। সে পড়ে গিয়ে তার গুলিটা লেগেছে উরুর এই জায়গাতে, একদম ছিদ্র হয়ে গেছে এবং কলকলে দেখি বারান্দা দিয়ে রক্তের স্রোত যাচ্ছে। তার যে বুকের স্পন্দনটা, এটা এখনও আমার বুকে বাজে। 21শে ফেব্রুয়ারির মানে রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রদের রোলটা ছিল সবচেয়ে বড়। ছাত্র এবং জনতার যে মোমেন্টামটা, সেটাই কিন্তু স্বাধীনতার সূচনা। লিডাররা কিন্তু সরে গেছিল, যারা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারাও সরে গিয়েছিল। তারা কিন্তু গায়েবী জানাজা, ওই 22শে ফেব্রুয়ারির গায়েবী জানাজার মধ্যে অংশগ্রহণ করতে রাজি হয় নাই। আবুল বরকত একজন ছাত্র, এবং একজন ছাত্রের যে এই জীবনদান, একজনের জীবনদান ভাষার জন্য, এটা কিন্তু এইটাই একমাত্র আমাদের সূত্র, যার কারণে একটা বাঙালি জাতির নিজস্ব সত্তার চেতনা, স্বাধীনতার চেতনা। আবুল বরকত তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শহীদ স্মরণে জীবনে মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। অমর শহীদ অমর রহে, অমর শহীদ অমর রহে। আবুল বরকত, দুই বাংলার মানুষ তাকে অশেষ শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করে। শহীদ আবুল বরকতের জন্মস্থানে রাত 12:01 থেকে 21শে উদযাপন শুরু হয়। বরকতকে নিয়ে তার জন্মস্থানের মানুষের গর্বের শেষ নেই। স্কুল কলেজের শিক্ষকরা গর্ব করে বলেন, বরকত এখানকার ছাত্র ছিলেন। আবুল বরকতের জন্মস্থানে 6 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় বরকত উৎসব। এই উৎসবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী যোগদান করেন। বরকত উৎসবে আসেন লেখক মহাশ্বেতা দেবী, মন্ত্রী প্রণব মুখার্জি, আনিসুর রহমান, অধীর চৌধুরী, সোমনাথ চ্যাটার্জি সহ অনেকে। বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষ শ্রদ্ধা নিবেদন করে আবুল বরকতের উদ্দেশ্যে। এখানে পাশাপাশি 2টি শহীদ মিনার তৈরি হয়, একটি শুধুমাত্র আবুল বরকতের জন্যে, অন্যটি রফিক বরকত, জব্বার, শফিউর ও সালামকে শ্রদ্ধা জানাবার জন্যে। ভারতের মুর্শিদাবাদে ভরতপুর পৌরসভায়
শহীদ আবুল বারকাতের নামে নির্মিত হয়েছে শহীদ আবুল বারকাত বিপণন কেন্দ্র, শহীদ আবুল বারকাত স্মৃতি উদ্যান, শহীদ আবুল বারকাতের যুব আবাসন ইত্যাদি। বাবলা গ্রাম আজ গর্বিত ধন্য আবুল বারকাতের শৈশব স্মৃতি নিয়ে। আমরা তখন বেগম বাজারে থাকি আমার বাবার সঙ্গে। তো সন্ধ্যার পরেই ওই মাইকে অ্যানাউন্সমেন্ট করা শুরু হলো যে আগামীকাল 144 ধারা। শুনেই একটু চিন্তিত হয়ে পড়লাম, কারণ আগামীকাল অর্থাৎ 21 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ হওয়ার কথা। তো আমাদের ওই ঢাকা আর্ট গ্রুপের প্রদর্শনী হওয়ার কথা ছিল ওই নিমতলিতে, যে জাদুঘর ছিল সেখানে। তো প্রথম বাসা থেকে বেরিয়ে ওখানে গেলাম। ওখান থেকে তারপর 10টার দিকে আমি ওই বিশ্ববিদ্যালয়টা তখন হলো ওই নাজিমুদ্দিন রোডের যে রেল ক্রসিংটা, তার এই মানে সুরজ্জামানের ঢাল বলে ওই জায়গাটা, ওখানে একটা উইংয়ে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আগে পুরোটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। তো দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই বিশ্ববিদ্যালয়ে এটি হাসপাতাল হয়েছিল। তো পরে যখন পাকিস্তান হলো, হাসপাতালটা তো রয়ে গেল, আর ওই দিকটা ওই দক্ষিণ দিকের উইংটা ওটা তখন বিশ্ববিদ্যালয়। তো ওখানে যখন সমাবেশ করলাম তখনও একটা অনিশ্চয়তা, কারণ 144 ধারা ভাঙ্গা হবে কি হবে না। পরে যেটা শুনেছি যে কেন্দ্রীয় ভাষা সংগ্রাম পরিষদ তাদের কিন্তু একটা ছিল, নিষেধ ছিল যে 144 ধারা ভাঙ্গা হবে না। যখন 144 ধারা ভাঙ্গারি হলো এবং ওই যে মিছিল করে, তখন হঠাৎ ওখানে আবার টিয়ার গ্যাস, লাঠিচার্জ না, টিয়ার গ্যাস হচ্ছে। আমরা পাল্টা ওই টিয়ার গ্যাসের সেলগুলো পুলিশের দিকে ছুঁড়ে মারছি। ওখানে একটা পুকুর ছিল, ওখানে রুমাল ভিজিছি যাতে ওই টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য। হঠাৎ শোনা গেল যে মেয়েদের একটা মিছিল আসছিল, ওইদিকে ছিল মেয়েদের হোস্টেল, তো চামিলি হাও, ওখানে পথে পুলিশ বাধা দিয়েছে। এইটা যখন শুনলো তখন ঠিক হলো যে ওই দিকটা যাওয়া। তো এখন বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেল কলেজ মাঝখানে তো প্রাচীর এবং লোহার শিক দেওয়া, মানে অসংখ্য মানুষের চাপে ওই প্রাচীরটা এক জায়গা থেকে ধসে গেল। ওর ভেতর দিয়ে আমরা ওই মেডিকেল কলেজে যাচ্ছি। তখন মেডিকেল কলেজের ছাত্রাবাস যেটা, ওটা ছিল বেড়ার ছাউনি। আমরা ওখানে জমায়েত হলাম, রাস্তায় পুলিশ। তখনও ঠিক সঠিক এবং বারে বারে ওখানে স্লোগান হচ্ছে অ্যাসেম্বলি চলো, জগন্নাথ হলের ওখানে তখন অ্যাসেম্বলি হলটা। তখন ওই রাস্তায় পুলিশ, রাস্তার দিকে আমরা যেতে পারছি না, এইরকম ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাসের। এর মধ্যে একটা নিস্তব্ধ হয়ে গেল, একটা থমথমে ভাব। কেউ সিগারেট খাচ্ছি, কেউ গল্প করছি। আমার সাথে ছিল হাসান হাফিজুর রহমান। হঠাৎ খেয়াল করলাম যে সামনে যে পিচের রাস্তা, সেখান থেকে 2-3 জন সৈন্য এসে হাত দিয়ে ডাকছে। মানে ভাবটা যে আপনারা আসেন, কি কথা। যখন এগিয়েছে হঠাৎ গুলির শব্দ এমনভাবে হলো যেমন ভয়ার্ত কাকের মতো যেমন উড়ে যায়, সেরকম আমরা সব ছত্রভঙ্গ হয়ে গেলাম। কিছুক্ষণ পরে শব্দ থেমে গেছে। ব্যারাকের এবং মেডিকেল কলেজের মাঝখানে যে প্রাচীর, একটা পিঁপড়ে যেমন কিছু খাদ্য নিয়ে যেমন দল বেঁধে আসে, ওই রকম কয়েকজনের একটা আসছে। এটা কি ভাবলাম, বোধহয় কোনো উন্ডেট হবে। তা আমি দৌড়িয়ে গেলাম, হাসান ছিল, আমি হাসানকে বললাম আমি আসি। ওখানে যখন গেলাম তখন দেখলাম যে হ্যাঁ, একজন আহত। তো আমি তো একটু খাটো আর সবাই একটু লম্বা, তো আমি ফাঁক দিয়ে ঢুকে গেলাম। ঢুকে দেখলাম বেশ লম্বা, খুব নিখুঁতভাবে শেপ করা,
গায়ের রং শ্যামলা, সে ওই পানি পানি বুঝে। আর কল খুলে দিলে যেভাবে পানি পড়ে সেই রকম তার নিচের অংশ থেকে, এখন গুলিটা পেটে না উড়ুতে ঠিক আমি বলতে পারবো না, তার 7টা ট্যাগিং করা, ঢোকানো গোজা, ঝরঝর করে পানি মানে রক্ত, কল খুলে দিলে যত জোরে পড়ে ওই রকম কিন্তু, এবং সারা মুখে বৃষ্টির বড় বড় ফোঁটার মতো ঘাম, এগুলো করছি পানি পানি। তো আমার হাতে যে রুমালটা, নিজের ঘাম আবার টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য পানি, একবার ইতস্তত করলাম যে এটা নোংরা, কিন্তু তার সেই মানে কাটা মুরগির মতো জিভ যেমন কাঁপতে থাকে, তখন আমি মুখে নিংড়ে দিলাম। তখন সে বলল, আমি দৌড়েছি তার বুকের কাছটাই, তো তার মাথাটা ঠিক আমার কাছে। সে বলল খুব মানে খুব অস্পষ্ট না, পরিষ্কার একেবারে, যে আমার বাড়িতে খবর দেবেন, আমার নাম আবুল বরকত, বিষ্ণুপ্রিয়া ভবন, পল্টন 9। ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান বিভিন্ন পত্রপত্রিকায় ভাষা শহীদ আবুল বরকত সম্পর্কে বলেছেন, ভুলতে পারি না বরকতের কথা। সেদিন সকাল 9টায় রাষ্ট্রবিজ্ঞানের শেষ বর্ষের দীর্ঘদেহী ছাত্র আবুল বরকত মধুর রেস্তোরাঁর বারান্দায় বগলে অনেকগুলো পোস্টার নিয়ে ছুটোছুটি করছে। তখনও সে কেন পোস্টার নিয়ে দৌড়াদৌড়ি করছে জানতে চাইলে উত্তর দিয়েছিল, আর কটা তো পোস্টার রয়েছে, এবেলা লাগিয়ে দিই, কাজে লাগবে। এটাই ছিল তার সাথে আমার শেষ সাক্ষাৎ। জনারণ্যে মিছিলকারীদের মধ্যে সে মিশে গিয়েছিল। বিকেল 4টায় জানতে পারলাম মেডিকেল কলেজ ছাত্রাবাসের 12 নম্বর শেডের বারান্দায় তলপেটে গুলি খেয়ে বরকত মারা গেছেন। এটা একটা ঐতিহাসিক জায়গায় আমি কথা বলছি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই জায়গায় ঘটেছিল একটা মস্ত বড় ঘটনা, যেখানে আমাদের অনেক ছাত্র মারা গিয়েছিল, তার মধ্যে 4 জন আইডেন্টিফাইড, বরকত, সালাম, রফিক, জব্বার। এই যে গাছগুলি দেখছেন, এই গাছগুলির ওই পাশে ঠিক মিডলেই ওখানে ছিল জগন্নাথ হল। এই জগন্নাথ হলেই তখন অ্যাসেম্বলি চলছিল। তার এই পাশে ছিল আসনুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, পরে সেটা ইউনিভার্সিটি হয়, তারপরে সলিমুল্লাহ মুসলিম হল। এই রাস্তাটার নাম হইল ফুলার রোড। এই ফুলার রোডের উপরই আমাদের সব যত যা কিছু হয়েছে গোলমাল এই ফুলার রোডের উপরই আমরা করেছি। আমরা যারা ওই আমতলার মিটিংয়ে ছিলাম, তারা আমতলার থেকে বেরিয়ে এসে, আমতলা একটা ওয়াল ভেঙে বেরিয়ে এসে আমরা এই হোস্টেলে ঢুকে পড়ি। হোস্টেলটা পুরো এখানে ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে 12 নম্বর ব্যারাকের মাথাটা ঠিক এই জায়গাটায় ছিল। তখন হোস্টেলের এই 12 নম্বর গেটের মোট এইটা, এরপরে ওইখান থেকে 1, 2, 3 করে 11, তারপর ওইখান থেকে 12 আরম্ভ হইয়া সোজা একবার 14, 15, 16, 17 ছিল এই ডাইনিং হল, 18, 19, 20 আবার ছিল ছাত্র থাকতো। আমি 19 নম্বরে থাকতাম, 19-এর 5। দুই পাশে যেমন ওরা ফেস করতেছিল বন্দুক নিয়ে এইখান দিয়া, এই রাস্তাটার উপর থেকে ওরা ফেস করছে বন্দুক নিয়ে ছাত্রদের, আর ছাত্ররা ঢিলে দিয়েছিল হোস্টেল ক্যাম্পাসের ভেতর থেকে। তারা হঠাৎ গুলি আরম্ভ করলো, ঠিক ওই রকম পজিশন থেকে তাকে গুলি, আমরা দেখেছি হাঁটু করে বসেছিল এখানে ফুলার রোডের উপরে তারা, আর আমরা ছিলাম হোস্টেল। এই গুলি আরম্ভ করার সময় বরকত দাঁড়িয়েছিল এইখানে, এই বারান্দায়, এইখানে বরকত পড়ে যায়। বরকত পড়ে গেলে তার লেগেছিল ওই উরুতে, এটা বলা হয় এই জায়গাটা ইঙ্গুইনাল রিজিয়ন। এটা এমন একটা বড় আর্টারি ছিঁড়ে গিয়েছিল যে সঙ্গে সঙ্গে কলকল করে রক্ত পড়ে, সে কয়েকজনে ধরে নিয়ে যায়। তারপরে আমি সঙ্গে সঙ্গে আমিও হাসপাতালে চলে যাই। বরকতের অপারেশন করাটা সম্ভব হয়নি, ব্লাড টাড দেওয়া হয়েছিল, সবই অপারেশন করার সুযোগ ছিল না। হি ওয়াজ ফাউন্ড ডেড। অনেক বড় একটা মিছিল আসলো কলেজ গেটে, এসে আমাদেরকে বললো এরকম যে আমাদের মেয়েদের ছেলেদের এইভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের কয়েকজন ছেলে গুলিবিদ্ধ হয়েছে, পুলিশের গুলিতে আহত হয়েছে, মারা গেছে, আপনারা বেরিয়ে আসেন। তখন আমাদের কলেজ গেট বন্ধ ছিল, কিন্তু কলেজ গেটের উপর দিয়ে আমরা লাফিয়ে বেরিয়ে পড়েছিল। তারপরে তো এসে মিছিলে যোগ দিলাম,
মিছিল আমাদের পুরানা ইউনিভার্সিটির গেটের সামনে দিয়ে ছেলেরা মিছিল করতে করতে এগিয়ে যাচ্ছিল, আমরাও তাদের সাথে মিছিলে যোগ দিয়েছিলাম। মিছিলে শহীদ বরকতের রক্তাক্ত শাড়ি ছিল এবং ওটা বাঁশের আগায় ছিল। আমরা প্রথম শহীদ মিনার যেটা বানিয়েছিলাম না, এই জায়গাটাই আমরা বানিয়েছিলাম, যেটা 3 দিন মাত্র দাঁড়িয়েছিল। গায়েবী জানাজা 22 তারিখ 10টার দিকে হয়েছিল এবং এই লাইনে যত লোক আসছে খবর তো সে আগেই করে বলা হয়ে গেছিল যে গায়েবী জানাজা হবে। বায়ান্নর ভাষা আন্দোলনের সময় আমি ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। আমাদের যে হোস্টেল ছিল তখন মেডিকেল ব্যারাক বলা হতো। সেই ব্যারাকের প্রধান গেটের ভেতরে এসে পুলিশ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যখন গুলি করলো 21 তারিখ অপরাহ্নে, তখন যেন এই আন্দোলনের চরিত্রটাই পাল্টে গেল। যে আন্দোলন কেবলমাত্র ছাত্র যুব সমাজের মধ্যেই নিবদ্ধ ছিল, তা ধীরে ধীরে আমার চোখের সামনেই একটা গণ আন্দোলনের দিকে পরিণত হলো। শহীদ মিনার নির্মাণ, আর এই শহীদ মিনার নির্মাণের পাশাপাশি মেডিকেল কলেজে যে একটা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছিল, সেই কন্ট্রোল রুম থেকে অবিরত প্রচারণা। তো আমরা যখন শহীদ মিনারের কথা বলছি, তো শহীদ মিনারটা তৈরি করার পেছনে স্বতঃস্ফূর্তভাবে শুধু মেডিকেল কলেজ ছাত্ররা অংশ নেয়। এখানে আমরা যে ছবিটা দেখছি, এটা হলো সেই 21শে আন্দোলনের প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়ায় যে মেডিকেল ব্যারাক নামে পরিচিত ছাত্রাবাস মেডিকেল কলেজে, সেইটারই একটা ছবি। এখানে আমরা সামনে এই যে রাস্তাটা দেখছি, এটি হচ্ছে ফুলার রোড। এই ফুলার রোড শুরু হয়েছে, এদিকে যদি আমরা আরও যাই, এখান থেকে 150 গজ দূরে যে একটা গেট আছে, সেই গেট দিয়ে ঢুকলে আমাদের হাসপাতালের যে বিল্ডিং পাওয়া যাবে, আমতলা পাওয়া যাবে, ডান হাতে মধুর রেস্টুরেন্ট পাওয়া যাবে। তারপরে ওই ওই বিল্ডিংয়ের যে একটা উইং, সেই উইংয়েই তখন আর্টস বিল্ডিং, তখন ইউনিভার্সিটি কলা ভবন ওখানেই ছিল, আর বিজ্ঞান ভবন ছিল ওই কার্যালয় হল, আর এই নতুন ক্যাম্পাস তখনও বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি। এখন আমরা জানি যে ওই কলা ভবনে যে আমতলা, ওখানে মিটিং হলো, 144 ধারা ভাঙার কথা হলো এবং 8-10 জন করে বেরোতে আরম্ভ করলো। হ্যাঁ, এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে আসতে হচ্ছে, সুতরাং ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, পুলিশ লাঠিপেটা করছে, কাঁদুলে গ্যাস ছুটছে, কাউকে গ্রেপ্তার করে ট্রাকে উঠাচ্ছে, ওদিক থেকে ছেলেরা ইট পাটকেল যা হয় ওদের উপর ছুটছে। কিন্তু কাঁদুলে গ্যাসের ধোঁয়ায় তারা অনেকেই ওই মেডিকেল কলেজের ভেতরে চলে আসছে, আমাদের হোস্টেলের এখানেও চলে আসছে, কারণ এই রাস্তা দিয়েই মিছিল অগ্রসর হয়ে এই দিকে এর প্রান্তে এটা দেখানো যাচ্ছে না। হ্যাঁ, এখানে ছিল আমাদের সেই সময়কার অ্যাসেম্বলি হল, তাই না? সেই সময়কার অ্যাসেম্বলি হল জগন্নাথ হল যেটা, সেখানে। আর এখান থেকে জগন্নাথ হলের ওখান থেকে এই বক্সিবাজারের রাস্তা, এই রাস্তাটা দেখানো হয়েছে। তাহলে এইটা হলো ফুলার রোড, এটা বক্সিবাজারের রাস্তা। আর এই যে কোণে একটা বিরাট প্রান্তর, প্রায় ধরেন 5-6 একর জায়গা, তার ভেতরে আমাদের হোস্টেল। এই ছাত্রাবাসের 2টো ফটক ছিল, এটা প্রধান ফটক ফুলার রোডে। পুলিশ আমাদের হোস্টেলের যে প্রধান গেট ফুলার রোডে, এই গেট দিয়ে ঢুকে তার অনেকটা ভেতর ঢুকে তারপরে গুলি বসা শুরু করে, ছড়ানো ছিটানো। এই পুরো প্রাঙ্গণেই তো ছড়ানো ছিটানো ছাত্র চলে এসেছিলো, কারণ মিছিলের ছাত্ররা ভেতর ঢুকেছে, সেই গুলি চালায় এবং তারই একটা গুলি বরকতের উঠতে গিয়ে লাগে। বরকতে 12 নম্বর ব্যারাকের বারান্দায় সম্ভবত যদ্দূর আমার মনে আছে দাঁড়িয়েছিল। এই পথ দিয়ে, এইখান দিয়ে আমাদের 5 নম্বর ব্যারাকের সামনে দিয়ে গলিপথ, এই 1, 2, 3, 4, 5 এই গলিপথ, এইখান দিয়ে এই ভেতর দিয়ে চলে যাওয়া যায় হসপিটালে। এখানে যে শহীদ মিনার যে কথাটা আসলো, যে শহীদ মিনারের পজিশনটা দেখাবার জন্য দেখা হয়েছে যে 12 নম্বরে
আর আমাদের যে ভেতরের হোস্টেলের ভেতরের যে রাস্তা, সেই রাস্তার পাশে এই 12 নম্বরের কাছে এটা তৈরি হয়। এটা আমরা ইনসাইটে ওটা বড় করে একটু দেখাবার চেষ্টা করেছি আর্টিস্ট। এই শহীদ মিনার ভেঙে ফেলে 26 তারিখ বিকেলে। আজকের যে শহীদ মিনার, সে শহীদ মিনার এই ফুলার রোড কিন্তু এখন বাঁকা করে এদিক দিয়ে নিয়ে গিয়ে এরকম মিলাইছে। এখানে এখনকার শহীদ মিনার তৈরি হয়েছে। যে শহীদ মিনার, সেই স্মৃতির মিনার এখন প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। পূর্ব বাংলার প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। তিনি কিছুটা আমার মনে হয় যে আতঙ্কিত হয়ে 20শে ফেব্রুয়ারি তারিখে হঠাৎ সকালবেলা 144 ধারা জারি করে দিলেন। কিন্তু এই 144 ধারা জারি করার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মেডিকেল কলেজের ছাত্ররা তারা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নেয় যে আগামীকাল আমরা 144 ধারা ভঙ্গ করব এবং পূর্ব বাংলা আইনসভার বাজেট অধিবেশনে যাব। এইটা ছিল পুরনো কলা ভবন। এই নিচে ছিল লাইব্রেরি, ওপরে দোতলায় ক্লাস হতো, আর ওই মাথায় ছিল শিক্ষকদের কমন রুম, আর এই দিকটাতে ছিল সেই ঐতিহাসিক আমতলা, যে আমতলায় 1948, 49, 50, 51, 52 সালে যত আন্দোলন, বিশেষ করে ভাষা আন্দোলনের যত সভার সূচনা হতো এই আমতলায়। এই 52 সালে এই আমতলাতেই প্রথম সভা করে আমরা 144 ধারা ভঙ্গ করে ওই যে সিংহদ্বার সেটা দিয়ে বেরিয়ে আমরা মেডিকেল কলেজের সামনে দিয়ে ওই পূর্ব বাংলা আইন পরিষদের দিকে যাবার চেষ্টা করছিলাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা 144 ধারা ভঙ্গ করে আমতলা থেকে এই পথে বেরিয়ে আসি। গুলি চলে ওই মোড় থেকে মেডিকেল কলেজ হস্টেলের দিকে, এবং এখানে যারা লাঠিতে বা টিয়ার গ্যাসে আহত হচ্ছিল তাদের এই গেট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ইমার্জেন্সিতে। ঢাকা মেডিকেল কলেজের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার উল্টো দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। তখন কিন্তু খেলার মাঠে এই সমস্ত স্থাপনা কিছুই ছিল না, পুরোটা ছিল উন্মুক্ত মাঠ এবং দেয়ালও এমন ছিল না। এবং যখন 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা 144 ধারা ভঙ্গ করে এই পথ দিয়ে যাবার চেষ্টা করছিলাম এবং আমাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছিল, তখন ছাত্র জনতা কিছু ছিল মেডিকেল কলেজের ভেতরে, এই প্রাঙ্গণে কিছু ছিল খেলার মাঠে, মাঝখানে পুরোটা ছিল পুলিশদের দখলে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে এই যে মেডিকেল কলেজের চৌরাস্তা বা মোড়, এখানে ছিল পুলিশের কনসেন্ট্রেশন। এখানে অবাঙালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোরেশি ছিলেন ঢাকা জেলার যিনি এসপি ইদ্রিস, আর ছিলেন সিটি এসপি মাসুদ, অবাঙালি, যার আদেশে গুলি চলে। ওই মোড়ে ছিল সশস্ত্র পুলিশের প্রধান ঘাঁটি। এখানে একটি ত্রিভুজাকৃতির একটি এলাকা ছিল, ওই রাস্তাটি চলে গিয়েছিল জগন্নাথ হলের পাশ দিয়ে, আর এই রাস্তাটি রোকেয়া হলের দিকে চলে গিয়েছিল। এইখানে ছিল ইপিআরের একটি মেশিন গান পোস্ট। পুলিশ অপরাহ্নে ওই তাদের অবস্থান ছেড়ে মেডিকেল কলেজের এই যে হস্টেলের গেট, এখানে এসে এই যে সারি সারি মুলিবাসের
তৈরি যে ব্যারাক ছিল ছাত্রদের হস্টেল, সেই দিকে গুলি ছোড়ে এবং এখানেই ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকুদ্দিন তার মাথায় গুলিবিদ্ধ হন। এখানেই আবুল বরকত, সালাম, জব্বার এরা সবাই এখানেই তারা গুলিবিদ্ধ হয়েছিলেন। আবুল বরকতকে ধরাধরি করে ওই পেছন দিয়ে মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, যেখানে অপারেশন থিয়েটারে তিনি রাতে মারা যান। অব্যাহত আন্দোলনের মুখে অবশেষে 29 ফেব্রুয়ারি 1956 সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ও উর্দু উভয় ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করে বিল পাস হয়। বরকতের স্মৃতিতে উজ্জ্বল এই বাড়ির নাম বরকত মঞ্জিল। 1980 সালে তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জয়দেবপুরে চান্দনা গ্রামে প্রায় 2 বিঘা জমি সরকারের পক্ষ থেকে শহীদ বরকতের মা হাসিনা বেগমকে দান করেন। 1982 সালের 21 এপ্রিল শহীদ বরকতের মা মৃত্যুবরণ করেন। আবুল বরকতের ছোট ভাই আবুল হাসনাতের 3 মেয়ে 3 ছেলে। মেয়েরা হলেন আবেদা সুলতানা, হাবিবা সুলতানা ও মুনিরা সুলতানা। আবুল হাসনাতের 3 ছেলে আলাউদ্দিন, আইনুদ্দিন ও জালালউদ্দিন। ভাষা শহীদ আবুল বরকতের মৃত্যুর খবর 25 তারিখে বিকেলে খবর পাই টেলিগ্রামের মাধ্যমে। ওই খবর পেয়ে আমি, আমার বাবা আব্দুল কাদের, আমার ফুপু শহীদ বরকতের মা হাসিনা বেগম এবং শহীদ বরকতের বাবা শামসুজ্জোহা এবং আবুল হাসনাত শহীদ বরকতের ভাই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এসে জানতে পারি যে শহীদ বরকতের লাশ দাফন হয়ে গেছে। এটাও জানতে পারি যে লাশ পাওয়া খুব দুরূহ ব্যাপার ছিল, যেহেতু আমার চাচা আব্দুল মালেক তিনি তৎকালীন ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন এবং আমার আরেক চাচা আব্দুল কাশেম যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ছিলেন। এই দুজনের পরম চেষ্টা এবং তদবিরের ফলে আমরা লাশটা আমাদের কাছে ফিরে পাই দাফন দেওয়ার জন্য। তবে একটা আন্ডারটেকিং দিতে হয়েছিল যে আমরা লাশটা রাত্রের মধ্যে দাফন দিয়ে দেব এবং আমি এই লাশ কখনো কারো হাতে হস্তান্তর করব না। তৎকালীন সরকারের একটা ভয় ভীতি ছিল মনে, যে লাশটি যদি আবার কোনো ছাত্র সংগঠনের হাতে চলে যায় তাহলে ছাত্ররা পরদিন সকালে মিছিল করবে এবং তখন রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোরাতে হয়ে যাবে। 54 সালে ম্যাট্রিক পাশ করার পরে আমি বরকতের মাকে নিয়ে আমি প্রতি বছর শহীদ মিনারে নিমন্ত্রণপত্র পেতাম ঢাকা ইউনিভার্সিটির সব ছাত্র ইউনিয়নের কাছ থেকে, এবং সেটা পেয়ে আমি ফুপুকে নিয়ে বাংলাদেশে আসতাম, তৎকালীন পূর্ব পাকিস্তান। 1968 সালে আমাদের পরিবার এবং শহীদ বরকতের পরিবারের সকল সদস্যবৃন্দ আমরা ঢাকার অদূরে জয়দেবপুরের চান্দনা গ্রামের বাঘাপালদের ফ্যামিলির সম্পত্তির সাথে বিনিময় করি। বিনিময়ের ফলে সবাই আমরা এই দেশে চলে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সবসময় গর্বিত আবুল বরকত এবং অন্য যারা জীবন দিয়ে গেছেন এই ভাষা আন্দোলনে, তাদের সেই আত্মোৎসর্গই আজকে পর্যায়ক্রমে আমাদেরকে এই বাংলাদেশের স্বাধীনতার পৌঁছিয়েছে। আমরা আজকে স্বাধীন দেশের গর্বিত নাগরিক। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বরকতের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে শহীদ বরকত স্মৃতি সংরক্ষণাগার
প্রতিষ্ঠিত হয়েছে, অতি শীঘ্রই সেটা উদ্বোধন করা হবে এবং শহীদ বারকাতের সহ অন্যান্য আমাদের যে ভাষা শহীদ আছেন তাদের স্মৃতির বিভিন্ন উপাদান উপকরণ সেখানে সংরক্ষিত হবে এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে আমাদের ভাষা আন্দোলন, ভাষা শহীদ, তাদের জীবন সম্পর্কে, তাদের চিন্তাভাবনা, তাদের আদর্শ, তাদের মূল্যবোধ এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং তারা নিজেদের জীবনকে যাতে সেইভাবে সাজিয়ে নিতে পারে, সেই কারণেই এই বরকাত স্মৃতি সংরক্ষণাগার স্থাপিত হয়েছে এবং সেটা সেইভাবেই পরিচালিত হবে। বারকাত এবং বারকাতের সাথে আর যারা শহীদ হয়েছেন, সালাম, জব্বার, রফিক, তাদের এই স্মৃতি ধরে রাখাটা আমাদের জন্য প্রয়োজন। আজকে বারকাত বা রফিক, জব্বার, যাদের কথাই আমরা বলি না কেন, ভাষা শহীদ, আমাদের মুক্তিযুদ্ধের শহীদ, তারা সব কিছুর ঊর্ধ্বে। তাদেরকে আমরা স্মরণ করছি কি করছি না এতে তাদের বা তাদের পরিবারের কিছু যায় আসে না, কিন্তু তাদেরকে স্মরণ করা আজকে আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব। কারণ আমাদের সামনের দিকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আমাদের শক্তি, অনুপ্রেরণা নিতে হবে সেই ভাষা আন্দোলন থেকে, সেই মুক্তিযুদ্ধ থেকে এবং সেই ভাষা শহীদ এবং মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে সেটাই হবে প্রকৃষ্ট পন্থা। উনিশশো ৭১-এর পর আবুল বারকাতের কবরটি রক্ত পলাশের রঙে মাধিয়ে দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাঙালি, বাংলা ভাষা আর বাংলাদেশের সঙ্গে এক সূত্রে গাঁথা আবুল বারকাতের নাম। আবুল বারকাত, আমরা তোমাকে ভুলব না। আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের আগে জাগানো ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি